আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো একটি রাজনৈতিক ভূমিকম্প। আমরা দেখেছি আইসিটি আদালত থেকে বাংলাদেশের সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে একটি রায় ঘোষণা হয়েছে, মৃত্যুদণ্ডের রায়। এই রায়টি শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের রাজনীতির দীর্ঘদিনের হিসাব নিকাশকে মুহূর্তে পাল্টে দিয়েছে। আমরা এর আগে অন্য একটি আলোচনায় দেখেছি এই রায়ের ফলে আওয়ামী লীগের রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে। আজ আমরা আলোকপাত করব এই রায় বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির জন্য কি বার্তা নিয়ে এসেছে, কার জন্য এটি খুশির কারণ আর কার জন্য এটি কপাল পোড়ার ইঙ্গিত। যদি আমরা শুরুতেই জামাতে ইসলামীর দিকে তাকাই, তবে আপাতত দৃষ্টিতে এটি তাদের জন্য এক বিশাল অর্জন, একটি ল্যান্ডমার্ক বিজয়। আগামীতে এই রায় কতটা কার্যকর হবে বা এর সুফল কতদিন থাকবে তা ভবিষ্যতের উপর নির্ভরশীল। তবে আজকের দিনে যদি আপনি বাস্তবতাকে বিবেচনা করেন, তবে মনে হবে যেন এই রাজনৈতিক দলটি আকাশের পূর্ণিমার চাঁদ হাতে পেয়েছে। জামাতের প্রতিটি নেতাকর্মীর মনে এখন সেই ধরনের অনুভূতি। সবার বাড়িতে এখন খুশির বন্যা, এক প্রকার উৎসবের আনন্দ। এর কারণ হলো, আপনারা সবাই জানেন গত 15 বছর আওয়ামী লীগ সরকারের আমলে জামাত কতটা দুঃখ, কষ্ট এবং অপমানের শিকার হয়েছে। তাদের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছিল এবং সেই নেতাদের পরিবার পরিজনের উপর চরম অত্যাচার চালানো হয়েছিল। ধরুন, দেলোয়ার হোসেন সাইদী সাহেব মারা গেলেন, তার একটি ভালো জানাজা হবে, মানুষ কবর জিয়ারতে যাবে, সরকারও সেটি করতে দেয়নি। মীর কাশেম আলী সাহেব মারা গেলেন, তার পরিবার শোক করবে, মাতন করবে, কিন্তু তার পরিবর্তে তার ছেলে ব্যারিস্টার আরমানকে গ্রেফতার করা হলো, তাকে গুম করে রাখা হলো, আয়না করে রাখা হলো। এমন অসংখ্য ঘটনা ঘটেছে। এই সময় যারা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, তাদের দুঃখ, কষ্ট, বেদনা ও অপমানের কোনো তুলনা ছিল না। তারা ছিলেন মজলুম। তারা আল্লাহর দরবারে কেঁদেছেন, প্রার্থনা করেছেন, কৌশল করেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছেন এই সরকারের পতনের জন্য। এখন আওয়ামী লীগের পতন এবং তাদের নেতাদের বিচার হচ্ছে। এর ফলে তারা খুব আনন্দে উদ্বেলিত, তারা খুশিতে আত্মহারা, তারা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছেন। এই মুহূর্তে জামাত এক নতুন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, একটি আত্মপ্রত্যয় অর্জন করেছে। এই আত্মবিশ্বাস নিয়ে তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে চরম চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে, যা সামাল দেওয়ার মতো অবস্থায় বর্তমান সময়ে প্রতিপক্ষরা নেই। এই আত্মবিশ্বাসের ফল আপনারা দেখতে পাবেন জামাতের অফিস আদালতে। আমি দেখলাম জামাতের আমিরের জন্য রাজকীয় সোফা সেট আনা হয়েছে, একই মানের সোফা সেট যা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা বেগম জিয়ার ব্যক্তিগত অফিসিয়াল রুমে ব্যবহৃত হতো। বর্তমান সময়ে ফরেন ডিপ্লোম্যাটরা তার সঙ্গে দেখা করছেন এবং সেই রাজকীয় সোফায় বসছেন। তারা ধরেই নিয়েছেন আগামীতে জামাত ক্ষমতায় আসবে, জামাতের আমির হবেন আমিরুল মোমিনিন। কাজেই তার মর্যাদা, তার আসন, তার পরিবেশ সবকিছুই এই রাষ্ট্রের প্রধান ব্যক্তির মর্যাদা অনুযায়ী হতে হবে। শুধু তাই নয়, তাদের একেবারে চতুর্থ স্তরের নেতারা, যারা ছাত্র শিবিরের সভাপতি বা সম্পাদক থেকে সবেমাত্র কেন্দ্রীয় রাজনীতিতে এসেছেন, তারা এখন ফ্রন্ট লাইনে। তারা টকশোতে যাচ্ছেন, তারা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করছেন। সেখানে বিএনপির সিনিয়র নেতারা তাদের সঙ্গে তর্ক বিতর্ক করছেন, আর এই জুনিয়র নেতারা সেই সিনিয়র নেতৃবৃন্দকে নাস্তে নাবুদ করছেন। এটি তাদের আত্মবিশ্বাসের ফল। তারা মনে করেন জামাতের আমির, মহাসচিব বা তাদের নায়েবে আমির, তারা টকশোতে গিয়ে কথা বলার মতো যোগ্যতা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেতার নেই। এই আত্মবিশ্বাস শুধু ঘরোয়া রাজনীতিতে সীমাবদ্ধ নয়। আপনি বিশ্ব পরিস্থিতি এবং প্রেক্ষাপটের দিকে তাকান। সারা দুনিয়াতে যারা দক্ষিণপন্থা অবলম্বন করেন, সেই কট্টরপন্থী রাজনৈতিক দলগুলোর বর্তমান সময়ে জয় জয়কার দেখা যাচ্ছে।
আপনি ভারতের নরেন্দ্র মোদী, ইতালির প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী, সবার কথা চিন্তা করুন। সবচেয়ে কট্টরপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ক্ষমতায় চলে আসছে এবং জনপ্রিয় হয়ে তারা সেখানে ভালো কাজ করছে। ইতালির প্রধানমন্ত্রীকে এখন দ্বিতীয় মুসোলিনিও বলা হচ্ছে, কিন্তু তিনি যেভাবে সারা ইতালিতে এবং দুনিয়াতে সাড়া ফেলে দিয়েছেন, তাতে তার যে কনজারভেটিভনেসের তুলনায় জামাত বরং অনেকটা উদার। পুতিনের ক্ষেত্রেও একই অবস্থা। তিনি জারের মতো ক্ষমতা ভোগ করছেন। মধ্যপ্রাচ্যের দিকে তাকালে তো বলার অপেক্ষা রাখে না, সব জায়গাতে দক্ষিণপন্থী রাজনীতিবিদদের জয় জয়কার। সেক্ষেত্রে জামাত আন্তর্জাতিক অঙ্গনেও বন্ধু পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে, অ্যালায়েন্স পাচ্ছে, যা তাদের প্রতিপক্ষের নেই। এই জামাতের এই জয় জয়কার দিয়ে যদি একটি খেলাফত প্রতিষ্ঠা হয়, আফগানিস্তানের মতো শাসন ব্যবস্থা তারা চালু করে, পাকিস্তানের মতো একটি শরিয়া ভিত্তিক রাষ্ট্র তারা কায়েম করে এবং তাদের সঙ্গে সামরিক আমলাতন্ত্র, আমেরিকা এবং অন্যান্য দেশের একটি নেগোসিয়েশন থাকে, তখন এই 15 বছর যেভাবে আমাদের দেশে নির্বাচন ছাড়াই রাষ্ট্র ক্ষমতা হাতে এসেছে, শুধুমাত্র ফলাফল দরকার হয়েছে, কেবলমাত্র নির্লজ্জতা ও বেহাপনার দরকার হয়েছে, সেভাবে যদি আবার একটি সাজানো নির্বাচন হয়, আবার একটি রাতের ভোট হয়, সেক্ষেত্রে জামাতের মতো একটি দল একবার ক্ষমতায় বসলে তাদেরকে 5 বছর, 10 বছর, 20 বছর ক্ষমতা থেকে সরানো যাবে না। এটা মানুষ বিশ্বাস করে না। শেখ হাসিনা যদি 15 বছর থাকতে পারেন, তবে জামাত কেন পারবে না? এই বিশ্বাস এখন তৈরি হয়েছে। এটি জামাতের জন্য আপাত দৃষ্টিতে শুভ কর্ম হতে পারে। এবার আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এর দিকে। এই রায়ের ফলে আপাত দৃষ্টিতে তাদেরকেও আনন্দিত মনে হচ্ছে, হওয়ারই কথা, কারণ তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের এমন পরিণতি হয়েছে। কিন্তু বাস্তবে তাদের কপাল পুড়তে পারে। বিএনপি এখন মূলত সবাইকে খুশি করে রাজনীতি করতে চাচ্ছে। তারা শতভাগ নিশ্চিত যে একটি নির্বাচন হওয়া দরকার এবং নির্বাচনের মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে। তফসিল ঘোষণার পরে জামাতের লোকজন কোথাও দাঁড়াতে পারবে না। ভোট কাটা থেকে শুরু করে ভোটার উপস্থিতি সবকিছুই তাদের পক্ষে যাবে। সেই কারণে বিএনপি এখন কাউকে শত্রু বানাতে চাচ্ছে না, কিন্তু কাউকে শত্রু না বানাতে চাওয়ার কারণে তাদের নিজেদের যা ব্যাকবোন থাকার দরকার ছিল, তাদের যে মেরুদণ্ড এবং ব্যক্তিত্ব থাকার দরকার ছিল, সেটি অবদমিত হয়ে যাচ্ছে। রাজনীতিতে বিশ্বাস একবার হারিয়ে ফেললে সেই বিশ্বাস আর সহজে ফিরে পাওয়া যায় না। গত 15 বছরের আওয়ামী লীগ শাসনে বিএনপির কি অবস্থা হয়েছে তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটি বক্তব্যে ফুটে উঠেছে। তিনি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে করতে তারা বুড়ো হয়ে গেছেন। এটাই বাস্তবতা। বিএনপির প্রথম সারির নেতারা সবাই বুড়ো হয়ে গেছেন, রোগ আক্রান্ত হয়ে গেছেন, বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তারা মনে করছেন এই নির্বাচন তাদের জীবনের শেষ পরিণতি, হয় জয় না হয় পরাজয়। অন্যদিকে বিএনপির দ্বিতীয় স্তরের নেতারা, যারা 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার সময় তরুণ ছিলেন, এই 15 বছরে পালিয়ে থাকা দুর্বিষহ জীবন, পরিবার ভেঙে যাওয়া, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাওয়া সহ এক চরম অবস্থার মধ্য দিয়ে গেছেন। এই সুসময় তাদের অনেকের জন্য বুমেরাং হয়ে পড়েছে। অনেকেই অহংকারী হয়ে উঠেছেন, অনেকে দুর্নীতি, দখল, চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছেন, যার ফলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই ধ্বংস হয়ে গেছে। আর যারা একেবারে তরুণ, ছাত্রদল করেন, তারা রীতিমতো স্বপ্নের ঘুরে ফিরছেন। তাদের অবস্থা এমন হয়েছে যে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার ঘরে এক পরী ঢুকে গেছে আর সে বলছে, আমি তোমাকে বিয়ে করব, উড়িয়ে পরীর রাজ্যে নিয়ে যাব, তখন আপনার মধ্যে যে আনন্দ হবে, তাদের অবস্থাও বর্তমান সময়ে তাই। ফলে তারা এখন যেখানে ময়লার ভাগাড়, অর্থাৎ যেখানে চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম, দখলবাজি রয়েছে, সেগুলোকে স্বর্ণভাণ্ডার মনে করছেন। আর স্বর্ণভাণ্ডার বলতে আমরা জনগণের ভোটকে বুঝি, সেটিকে তারা প্রয়োজনীয় মনে করছেন না। এই অবস্থায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এই সুযোগটিকে কাজেও লাগাতে পারছেন না।
ঠিক এই পরিস্থিতিতে শেখ হাসিনার মামলার রায় এটি আগামীতে শত শত ফাঁসির রশি হয়ে বিএনপির সকল নেতাকর্মীর ঘুম হারাম করে দেবে। এর কারণ হলো, আপনারা জানেন ক্রিমিনাল কেস বা ফৌজদারি মামলা কখনো পুরনো হয় না। ফলে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির শাসনামলে যা যা হয়েছিল, হত্যাকাণ্ড, গুম, অপারেশন ক্লিন হার্ট, রেবের ক্রস ফায়ার, যা কিছু ঘটেছে, সেই সব বিষয় নিয়ে এই আদালতেই আবার বিচার হতে কোনো বাধা নেই। যে কোনো ব্যক্তি বা দল এই প্রক্রিয়া শুরু করতে পারে। জামাত ক্ষমতায় এসে এটা শুরু করতে পারে, অথবা ডক্টর ইউনূস যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকেন তিনিও শুরু করতে পারেন। এমনকি এখন যারা প্রসিকিউটর রয়েছেন তারাও অপারেশন ক্লিন হার্টকে আমলে নিয়ে সেই সময়ের দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে পারেন। বিএনপির কিছু বলার থাকবে না, কারণ বিএনপি ইতিমধ্যে শেখ হাসিনার বিচারকে একটি যুগান্তকারী বিচার, ন্যায় বিচার, আইনের শাসন এবং একটি ল্যান্ডমার্ক হিসাবে ঘোষণা করেছে। কাজেই তাদের আমলে যেসব অনিয়ম হয়েছে, গুলাগুলি হয়েছে, মারামারি হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, সেই সব কিছুর বিচার তাদের সামনে ফিরে আসতে পারে। এটি নিশ্চিত থাকুন, বিএনপি যদি ক্ষমতায় না আসে এবং অন্য কেউ ক্ষমতায় থাকে, তবে অন্তত একটি সিঙ্গেল ঘটনা হলেও এই কাজটি করা হবে। 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আবার মামলা হবে, 10টা অস্ত্র মামলা নিয়ে আবার মামলা হবে, মানবতা বিরোধী বহু কর্মকাণ্ডের বিচার হবে। বিদ্যুতের দাবিতে কানসার্টে গুলাগুলি হয়েছিল, অনেক মানুষ মারাও গিয়েছিল, সেই ঘটনা নিয়েও মামলা হবে। এই মামলাগুলো বিএনপিকে দমন করার জন্য, তাদের কর্তৃপক্ষকে দায়ী করার জন্য। আওয়ামী লীগ, জামাত বা অন্য কারো দ্বারা হতেই হবে। তাই এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে। এই প্রবাদটি মনে রাখতে হবে। শেখ হাসিনার মামলার রায় এবং এই প্রক্রিয়ার শুরু কোনো মতেই থেমে থাকবে না। সালাউদ্দিন কাদের চৌধুরী তার বিরুদ্ধে যখন মামলা চলছিল তখন তিনি খুব ব্যঙ্গ করে বলেছিলেন, আমি চাই এই আইসিটি আদালত তার কার্যক্রম অব্যাহত রাখুক এবং আগামী দিনে এই কোর্টে যারা এখন বিচার করছেন তাদের বিচার হোক। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সেই বক্তব্য এখন রীতিমতো ভাইরাল হয়ে ঘুরপাক খাচ্ছে। ফলে এই জামানায় শেখ হাসিনার বিচার হলো, কিন্তু এটি আরো অনেকের জন্য যে হবে না, এমনকি যারা মরে গেছেন তাদের মরণোত্তর বিচার হবে না, এই কথা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না।